এই নির্জন প্রান্তরে কার যেন আত্মচিৎকার শোনা যাচ্ছে। দেখি সুদেব কাকা, তুমি তুমি এই রাতের অন্ধকারে? আমি আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি বাবা। আমার মেয়ে মানে তো প্রতিমা, কিন্তু কিন্তু কি হয়েছে তার? কোথায় গেছে সে? সন্ধ্যেবেলা দিঘিতে জল আনতে গিয়ে একদল গুন্ডা তাকে চর উপরে তুলে নিয়ে গেছে। আমার এই বলাস থেকে না না, তোমার কথা ভুল হচ্ছে কাকা, তোমার কথা ভুল হচ্ছে। না বাবা না, তার সঙ্গে আরো অনেক মেয়ে ছিল, তারা ভয়ে ছুটে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিল, আর তারপর থেকে আমি বন্ধ হয়ে খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো মিথ্যে হতে পারে না কাকা, কিন্তু কিন্তু আমার এই সাধের বলাস টাকার বুকে না না, এর বিহিত আমাকে একটা করতেই হবে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি ধর্মদাস চৌধুরী বলছি। শুনুন স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজলা দিঘির জঙ্গলের ধারে চলে আসুন। ওকে স্যার, ওকে। আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? নিশ্চয়ই পাবে কাকা, নিশ্চয়ই পাবে। এই ধর্মদাস চৌধুরীর বুকে রক্ত দিয়ে তৈরি ধর্মের আগার এই পলাশডাঙ্গার বুকে অধর্মের বেশাদি করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর আজও পাবে না। কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চাপলো, তা অচিরেই মিলিয়ে যাবে কাকা, অচিরেই মিলিয়ে যাবে। এমনি মিথ্যে কলঙ্কের বোঝা সীতা সাবিত্রী সহ পঞ্চসতীকেও বইতে হয়েছিল, কিন্তু তাতে তাদের সতীত্বের মহিমা ম্লান হয়ে যায়নি কাকা। কিন্তু তারা তো ছিলেন দেবী, আর আমরা তো হলাম এই কুৎসিত নৌকা সমাজ সংসারের সাধারণ মানুষ। না কাকা না, প্রতিটি মানুষের মাঝে বিরাজ করেন সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের অসীম করুণায় ওই পঞ্চসতী হয়েছিল দেবী, আর তোমার মেয়ে প্রতিভা শয়তানের কামানেলে পড়ে আজ একটা নিকৃষ্ট রাঙ্গা। বাবা, এতক্ষণ তুই কোথায় ছিলি বাবা? কারা তোকে জোর করে বলে দিয়ে গিয়েছিল? কে করে তোমার সর্বনাশ করেছে? এই শয়তান ধর্মনাশ চৌধুরী। এই চৌধুরী বাবু, কাকা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। প্রতিমা ওই সন্তানদের ব্যাপারে আমাকে কিছু বলতে চাইছে। তোর অন্যায়ের অত্যাচার এই চৌধুরী বাবুকে সব খুলে বল। হবে না বাবা, কিচ্ছু হবে না। তাই তো সেই জানোয়ারটা ওর বাগান বাড়িতে। কি বলবো? বাগান বাড়িতে? মানে শয়তানগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে? বেশ, জলে স্থলে অন্তরিক্ষে যেখানে লুকিয়ে থাকুক না কেন, তারা কিছুতেই রেহাই পাবে না। ওদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। আপনি আমার উপর ছেড়ে দিন মিস্টার চৌধুরী। শুধু এইটুকু বলুন, যে বা কারা কি অন্যায় করেছে। আর বলবেন না অফিসার, আর সন্ধ্যেবেলায় একদল গুন্ডা এই সুদেব কাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাদের গ্রামের মান সম্মান একেবারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন এসে গেছি ভাই দি ভাই, ওরা তোমাকে কোথায় ধরে নিয়ে গিয়েছিল? সে কথা বলার মতো মনের অবস্থা কি ওর আছে স্যার? আমি বলছি শুনুন, ওই শয়তানগুলো আমার বাগান বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে। ও আই সি। আচ্ছা, তাদের তুমি কাউকে চিনতে পেরেছো? কেন বলবো না? সেই শয়তানটাই হচ্ছে। আসলে রাত সন্ধ্যার অন্ধকারে তুলে নিয়ে গেছে তো, তাই ওর পক্ষে ওদের চেনা সম্ভব নয়। তার চেয়ে বরং আপনি নিজে চেষ্টা করলে। অফকোর্স, আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। তাতেও আপনি তাকে চিনতে পারবেন না, কারণ সেই মুখোশধারী জানোয়ারটা হচ্ছে। এই গ্রামের কাছে এই কথাটা দারোগাবাবু বুঝতে পেরেছেন। আর অফিসের কথা বলছো তো? সব মুখোশ নিয়ে ছিঁড়ে আসল অপরাধীকে গ্রেফতার করে মুখিয়ে দেবো। বাঘের ছুলে 18 ঘাট, পুলিশ ছুলে 36 ঘাট। আমাদের আর দেরি করবেন না অফিসার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন, কারণ আমার এই স্বপ্নের করা পলাশডাঙ্গার মান সম্মান। আমার উপরই ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে শয়তানগুলোকে গ্রেফতার করি, তারপর নিশ্চয়ই আপনার মেয়ের কথা ভাববো। এখন চলে মিস্টার চৌধুরী, নমস্কার। ছি 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 ছি, এত মেহনত করে এই পলাশডাঙ্গা গ্রামকে সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম, অথচ এই কয়েকটা শয়তানের জন্য। বাহ বাহ, চমৎকার ধর্মদাস চৌধুরী। মুখ আর মুখোশের লড়াইয়ে
তোমার মুখটাই আর জিতে গেল। এই চৌধুরী বাবু, একটা মুকুটধারী দুপে জানোয়ার। পারিনি বলে তোমাদের দুঃখ হচ্ছে, এই তো বেশ। ওদের আমি সাহায্য করে বুঝিয়ে দেবো যে এই ধর্মদাস চৌধুরী তোমাদের মতো গরিব মেহনতি মানুষের পরিত্রতা ভগবান। তা আমরা জানি বাবা, সেই জন্য তো আপনার উপর ভরসা করে সেই ভরসার উপযুক্ত মর্যাদা আমি দিই কাকা, তাই তো তোমাদের মঙ্গলের জন্য। আর ধর্মদাস চৌধুরী, আর আমাদের জন্য তোমাকে কুমিরের কান্না কানতে হবে না। তোমার আসল রূপ আর কেউ না চিনলো তোমরা তো চিনবে, কারণ তোমরা তো শুধু আমার গ্রামবাসী নও, পরম আত্মীয়ের মতো। সেই জন্যই বুঝি আমার এত বড় সর্বনাশ। সব আমি পুষিয়ে দেবো, তোমার সব দুঃখ আমি পুষিয়ে দেবো। আগে জানোয়ারগুলোকে ধরতে দাও, তারপর কাকা কাকা গো, প্রতিমাকে তুমি আপাতত বাড়ি নিয়ে যাও, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি যাচ্ছি বাবা। চল বা চল, ঘরে চল। তবে যাবার সময় তোমার মতো একটা মাননীয় চরিত্রহীন মহাপুরুষকে কি একটা প্রণাম করে যাবো? শয়তান ধর্মদাস চৌধুরী। আমাকে প্রণাম করবে কেন? এই যে সামনে তোমার পূজনীয় বাবা দাঁড়িয়ে আছে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে ভক্তি ভরে প্রণাম করো, কেমন? নিশ্চয়ই করবো। তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, দুপে জানোয়ার। ব্যাস, ওইখানেই পরিষ্কার। কাকা কাকা গো, প্রতিমা বড় আপসেট হয়ে পড়েছে, ওকে কি আমি দু চার কথা বুঝিয়ে বলবো কাকা? হ্যাঁ বাবা হ্যাঁ, আপনি হলেন এই গ্রামের মাথা, আপনার উপর ভরসা করে তো আমরা বেঁচে আছি। ঠিক এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম কাকা। তুমি তুমি তাহলে ওখানে দাঁড়াও, আমি প্রতিমাকে দু চার কথা বুঝিয়ে বলি। এই যে শোনা আমার, তুমি একটু একটু এদিকে এসো তো। না, তোমার মতো শয়তানের সঙ্গে আমার কোনো কথাই থাকতে পারে না। তা বললে কি হয় শোনা, তোমার বাবার মুখে শুনলে না আমি হলাম গিয়ে এই গ্রামের মাথা, তাই আমার এই মাথায় তৈরি বুদ্ধিগুলো তোমার আঁচলে বেঁধে দিয়ে এসো। শোনো শোনো আমার, আমি হলাম গিয়ে এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিমান ছেলে। আমি যে তোমায় ভোগ করেছি এটা তোমার পরম সৌভাগ্য। এই কথাটা যদি বাজারে বাজারে বিক্রি করতে চাও, তাহলে আমার লোকজন এসে গিয়ে তোমার মুখটা এমন বিভৎসভাবে পুড়িয়ে দেবে, যায় নাই দেখে শিশুরে আঁচকে উঠবে, আর ওই গ্রামের মানুষ তাই এখানে তোমাকে পাতার করে দেবে। Yes! আর আমার কথা মতো চলবে, তোমার গর্ভে আসা সন্তানের বাবাও আমি খুঁজে দেব, অন্যথায় তোমার মুক্তি তো পড়বে। তোমার ওই বাবার গলায় আমার ওই শান্তি প্রিয় ছেলের দল হালকা। আরে আমি তো বলেছি ওদের চেষ্টা করে তো দেবো। আমি শুনতে পাচ্ছি কেন? কাকা কাকা গো, প্রতিভা বড্ড আপসেট হয়ে পড়েছে, ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তুমি তুমি একে নিয়ে বাড়ি যাও কাকা, একে নিয়ে যাবে না। যাচ্ছি মা, চল চল মা, ঘরে চল। না, আমি কিছুতেই যাবো না। আমি আর শেষ থেকে তবেই ছাড়বো। দেখলে তো কাকা, যা বললাম তাই। এরপরে মাথাটা না খারাপ হয়ে গেলেই হয়। হ্যাঁ, আমি বলছিলাম কি কাকা, তুমি তুমি ওকে বাড়ি নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও। হ্যাঁ, ভালো কথা। আর এই নাও ডাক্তারি খরচ বাবদ 1000 টাকা। চৌধুরী বাবু, আপনি কি ভগবান আমাদের মতো গরিব মেহনত মানুষের সকল বিপদের ত্রাণ কর, ত্রাণ কর। যাক সে কথা, তুমি এখন আপাতত ওকে নিয়ে বাড়ি যাও, এদিকে যা করার আমি করছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবা যাচ্ছি। আয় না, ঘরে আয় আয়। কি হলো? দাঁড়িয়ে রইলি যে? আজ আপাতত বাড়ি যাও। যদিও আমি বাসিপুরের গন্ধ পছন্দ করি না, তবে তোমার যা রূপ, তোমার রূপ লাগে আঁখি ঝুড়ে বলে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, ইয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পিড়িতি লাগি পিড়ি নাহি বেন। ডাকলে এসো কি? আসবো, আসবো রে জানোয়ার, আমি আসবো। জীবন রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় অভিনয় সফল অভিনেতা হচ্ছিস তুই। তো তোকে তোকে বিনাশ করে এই সমাজ সংসারের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে আমাকে যে আসতেই হবে জানোয়ার। আমি আসবো।
সর্বদাশ্বই আমি প্রয়োজনে মানুষের পায়ে ধরে প্রয়োজন ভুলিয়ে গেলে তাকে গামছা পরিয়ে গামলা জড়িয়ে গঙ্গা পার করে কি বলেন শুনে পাচ্ছি? আরে না না, ও কথা বলে অনেক লজ্জা দেবেন না, কারণ ওই সবগুলো আমাদের মানে মানুষদের চেয়ে অনেক ভদ্র। বিশ্বাস করুন, আমি মানুষের বাচ্চা, যারা যারা এই বন্য প্রাণীদের চেয়েও অনেক অনেক নিচ কাজ করে। জানেন তো, বাঘের মাংস খায় না, কুকুরের মাংস খায় না, শেয়ালের মাংস খায় না, কিন্তু মানুষের মাংস খায়। মানুষ দিন দুপুরে একটা মানুষকে খুন করে তার লাশটা গায়েব করে দেয়, হাসতে হাসতে মুছে দেয় মা বোনদের সেদিন সিঁদুর, শিশু সন্তানকে হত্যা করে তার মায়ের কোলে। সেই মানুষের রক্তবীজ বইছে আমার প্রতিটি শিরায়। তাই অন্যায় অধর্ম লোভ লালসা আর বিকৃত কামনায় পরিপূর্ণ আজ আমি চিরদর্দম দুর্বীনত নৃশংস, আমি মহাভয়ের নটরাজ, আমি সাইকোর, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তি, আমি দুর্বল, ভেঙে করি সব চোরবার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, দলে যায় যত বন্ধান যত নিয়ম আমি শৃঙ্খল, আমি মানি না গোবর আইন, আমি ঘোড়া তৈরি করি ঘোড়া ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভগবান নয়। দুপুর বেলায় খাওয়ানোটা জমবে না, বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি দিই, আর সেই ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা এখন আমার হাতে। একবার এদিকে তাড়াতাড়ি এসো তো, মাছগুলো যে ছটফট করছে না। কেন কেন শুধু আমার হাত ডাকতে শুনলে মা, মাছগুলো করতে হবে না। আর বলো না মা, আমি সকালবেলা মাঠে যাচ্ছিলাম, দেখি মতিঝিলে কালার মাছ ধরছে। আমাকে দেখে এই মাছগুলো আমার হাতে দিতে সে কি মা, এই জন্য তো ওদের অনুরোধ আমি ফেরাতে পারলাম না। ওরা যে সেই মানুষ যাদের অত্যন্ত পরিশ্রমী, শুধু পলাশ থেকে গ্রামীণ মানুষ নয়, সারা দেশের মুখে মানুষের মুখে ফোটাই তৃপ্তির হাসি। এই তুমি কি বলছো মা? ওদের পরিশ্রমের ফসলটা নিয়ে এসে আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু এই মাছগুলো বিক্রি করলে ওদের সংসার চলতো। একবার ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের হাড়িটা চড়বে কিনা? তাইলে তো ঘরে ঠাকুর দেবতার পুজোটা বন্ধ করে দিতে হয়। আমার এই বউটা না মুখ্য লেখাপড়া শিখে নাই, তাই এতদিন যে ভগবানের দয়ায় বেঁচে আছে, ওই মাছগুলো তাকে ফাঁকা ছেপে পূজা ভেবে দিয়ে কিন্তু হ্যাঁ মাঠান, ওর আগে পিছিয়ে ভাববার সময় নেই। আমি যদি জানতো যে মাছগুলো লেগে দা ঠাকুরকে দোষী সাজতে হবে, তাহলে আমি কখনো দিতাম না মাথা। তোদের মুখের গ্লাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি কদম? মাঠান কারণ মাঠান, বিদেশের হাজার হাজার মানুষ এখন ভগবানের ধরে হটতে নেই একটু করুণা পাবো বলে। আর আমরা যে ভগবানের দয়ায় দুবেলা খাইয়ে পড়িয়ে বসে আছি। দেখো না, তোমরা তোদের সততা নিষ্ঠার পরিশ্রমী গুণে, কিন্তু ওগুলো তো তোরই দিয়া দা ঠাকুর। সূর্য আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর যে ভগবান হয়ে ভক্ত সুদামার পায়ের ধুলো ধুয়ে দেয়। চালাচান, তুই চুপ করবি? আমি শুধু চুপ করে যাবো দা ঠাকুর। ওই মাছগুলো যদি তাদের অসুবিধার কারণ হয়, তাহলে ওইগুলো ফেরাই দেন মাঠান, ওগুলো নিয়ে দিয়ে আমরা না রে কদম, তার হয় না। ভক্তের চোখের জলের অর্ঘ ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না রে কদম। এবার বাড়ি চলে যা, আর যাওয়ার সময় শুনে যা, তোদের অনেক কষ্ট করে ধরা মাছগুলো আজ আমি রান্না করে তোদের এই ভগবানের মুখে তুলে দেবো।
যোগাযোগ। সত্যি সত্যি মাছান, আরে দা ঠাকুরের পাশে তোমার মতো দেবী মা আছেন বলে ই দা ঠাকুর ভগবান হতে পারিয়াছেন, আর পারতেন না ভগবান হতে তুমি আর কি এবার বাড়িতে গিয়ে শুধু ভগবান ভগবান বলে চিৎকার করতে থাক। এটা করলেও যে তোর দিন আমরা শোধ করতে পারবো না ঠাকুর, কারণ তুই যে আমাদের রক্ষী কালাচাঁদ! হ্যাঁ, ওই সবজি থাকা ঠাকুরও ফল ফুল তুলসীর সঙ্গে চাই একটু ভক্তির চোখের জল। কালাচাঁদ কিন্তু কোনো কিছু না পাইয়ে আমাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবান। সেই মাঝি বাঁকা মাখা ভগবানকে আমরা জানিয়ে যাই কোনো জোরে এরপরও তুমি কি বলবে মা? ওদের ওই মাছগুলো আমি নিয়ে এলাম কেন? না বাবা না, আর আমি তা বলবো না। এমনি ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারু সাজতে হয় তবু মানুষের মর্যাদা মেলানো হয় না বাবা। এই তোমার ভুল ধারণা বাপ। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখে উপযুক্ত মূল্য না পায়। তাহলে কি বলতে চাস তুই? কি আর বলবো মা, ভালো একটা চাকরির অফার পেয়েছি, কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে, তাই দাদা যদি টাকা দেন। না না না, আমি গ্রামের সাধারণ চাষি হতে পারি, কিন্তু আমার ভাই ঘুষ দিয়ে চাকরি পায়, এ আমি কিছুতে মেনে নেবো না। কিন্তু দাদা, এই বর্তমান যুগে ঘুষ ছাড়া যে চাকরি হয় না। তাহলে কি তোর লেখাপড়ার কোনো মূল্য নেই? তা কেন হবে? তবে বর্তমান যুগে আবার সে বর্তমান বর্তমান আর বর্তমান বর্তমান যুগে যদি সব কিছু নিয়ম কানুন বদলে গিয়ে থাকে, তাহলে আজ থেকে 20 বছর আগে যে মাকে তুই মা বলে ডাকছিস, সে তাকে তুই কিভাবে ডাকবি? ওই শিক্ষা দেওয়া। লেখুকা, তোর দাদার কথার এবার উত্তরগুলো দে। ও কথার উত্তর আমার জানা নেই মা। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই, আমাকে তোমরা লেখাপড়া শিখিয়েছো কেন? কেন? প্রকৃত মানুষ হওয়ার জন্য। তাহলে তাহলে আমি এখন কি করবো দাদা? কেন শক্ত হাতে হাল ধরবি? সোনার বাংলার গৌরবময় কিষান হয়ে নিজের হাতে চাষাবাদ করে সোনার ফসল ঘরে তুলবি। তাছাড়া লেখাপড়া শিখেই তো চাষাবাদ করা উচিত, তবেই তো সে পারবে বিজ্ঞান ভিত্তিক উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে। হ্যাঁ হ্যাঁ, মা তো ঠিক কথাই বলছে। বিজ্ঞানের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত বীজ আর উপযুক্ত সার প্রয়োগ করে কৃষিতে বিপ্লব আনতে পারবে। তোর মতন শিক্ষিত ছেলেরাই। কিন্তু দাদা, জানে না, কোনো কিন্তু নয়। আজও 21 শতাব্দীতেও বাংলার উন্নয়নের একমাত্র মেরুদণ্ড বাংলার এই কিষান। না, না মানে? আমি লেখাপড়া শিখেছি, তাই আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি কাউকে হাত দিতে দেবো না। কিছু কি বলছিস হলো? আমি চাই একটা চাকরি। চাকরি? তার মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে? আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে আমি 80 টাকা উপার্জন করবো, আর সেই টাকা দিয়ে সাত মহা অট্টালিকা হয়তো তুমি তৈরি করতে পারবে ব্যস্তা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি খুঁজে পাবে না। কারণ তোমার উপার্জনের পথটা সোজা পথে নয় বলে, কারণ চরম পথে রোজগার করে ধনী হওয়া যায়, দুঃখী হওয়া যায় না। না, আমি আমার সিদ্ধান্ত অটল। কারো ছেলে কোথায় বিশ্বাস করে তাহলে তাকিয়ে দেখ এই ফলালদা গ্রামের সহজ সরল মানুষের দিকে, এদের কোন মানুষের দিকে একবার তুই তাকিয়ে দেখ। এরা অনেক রোজগার করেছে, অনেক টাকা রোজগার করেছে, কিন্তু সুখ এতটুকু খুঁজে পায়নি। তাদের কেউ সুগার ডায়াবেটিসের রোগী, কেউ বছরে 3 মাস বেলোর হাসপাতালে ভর্তি থাকে, রক্ত বদলাতে বিদেশে পারি নাই, পেট পুড়ে খাওয়া, মহা সুখে নিদ্রা, এগুলো জীবন থেকে বাদ দিয়ে হয়ে গেলে সমাজের একটা আরব জীব। আর সেই জন্য তো আমি বলছি, কি বলছো বললো? বাঁচার জন্য অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অর্থই সব নয়। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থও সেখানে। থাক না, ওসব কথা পরে আলোচনা করলেও হবে। হ্যাঁ রে সৌরভ, গত 3 দিন তুই কোথায় ছিলি বাবা? আমি জানি না, আমি জানি না। রাগ করছিস কেন বাবা? রাগ করছিস কেন? মাঠে যাসনি বলে তোর দাদা নয় দুটো কথা বলেছে, তাই বলে 3 দিন তুই ঘরে ফিরবি না? 3 দিন না খেয়ে না ঘুমিয়ে কোথায় ছিলি বাবা? সে কথা নিজের মুখে কি করে বলবে মাসিমা? আমি না হয় সে কথাটা বলে দিচ্ছি। কি বলতে চান আপনি? গত 3 দিন আগে মধুর নিশি যাপনের কথা। মিথ্যে কথা। ওই পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে স্যার, কিন্তু
কিন্তু আমার ম্যাচটা এমন হিন কাজ করতে পারে না স্যার। কি পারে আর না পারে সেটা আপনার মেজদাই ভালো জানে। তাহলে কত দিন ধরে কি সৌরভ এই গ্রামের এই গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তালুকা বাবু কি বলছেন আপনি? কি অন্যায় করেছে সে বলার ভাষা নেই। তার জন্য আমি তাকে গ্রেফতার করতে চাই। প্রতিভা রায়কে ধর্ষণ করার অভিযোগে আমি তাকে গ্রেফতার করব। আপনি এই কাজ করবেন না দারোগা বাবু। ওই ম্যাচটা তো প্রতিভাকে ভালোবাসে। আগামী দিন যে ওদের বিয়ে হওয়ার কথা আছে স্যার। কিন্তু সেভাবে নিরাশা হয়ে বালিচরে হারিয়ে গেছে। আর এই মাসিরা সব পারে। বর্তমান যুগের নারী আর বিষাক্ত প্রাণ নাগিনীর মধ্যে কোনো প্রভেদ নেই। তবু আমি বলছি প্রতিভা আমার সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করতে পারতো না। দাঁড়ান, আমি এখানে প্রতিভাকে নিয়ে আসছি। এখানে প্রমাণ হয়ে যাক সে কথাটা বলেছে কি না। সে সময় আমি আপনাকে দিতে পারবো না গৌরব বাবু। স্যার যা বলার কোর্টে গিয়েই বলবেন। কোথাও আজ তোমার মুখে দাদা তুমিও বিশ্বাস করলে না দাদা যে তোমার ভাই আর যাই করুক এমন হীন কাজ সে করতে পারে না দাদা। এমন হীন কাজ সে করতে পারে না। আমি করি ভাই, বিশ্বাস আমি করি। তোদের বিশ্বাসই যে আমার একমাত্র সম্পদ। কিন্তু 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 আর কিসের দাদা? তুমিও খোঁজ নিয়ে দেখো তোমার আর পায়ের স্নেহ মায়া মমতা দিয়ে গোড়া এই নিশ্চিত বাসন করে কোনো এক ষড়যন্ত্রের কাজ লাগেনি। তোমাদের সাদের লক্ষিন্দরের সব মাগো তোমার সোনার লক্ষিন্দর আজ রাম তাপে ভেসে চলেছে। তাই তোমার চোখের জলের নদী তাকে কোনদিন সোনায় পরিণত করতে পারবে কিনা আমি জানি না। আমি জানি না। কেন না কারণ চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্রের যার কেটে বের হওয়া যায় না যায় না। সৌরভ কি সত্যি ফুলের চেয়েও পবিত্র বন্ধা ও ঈশ্বরের সৃষ্টির ভুলেও চাঁদেও কলঙ্ক থাকতে পারে। আমার মেস্তার গায়ে যে কলঙ্কের চিহ্ন থাকতে পারে না। তাহলে কেন কেন প্রতিভা তোমার একটা মিথ্যা মন্তব্য বানাই ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য। যেদিন যেদিন সেই রহস্যের আমি প্রতি উদ্ধারণ করতে পারবো সেদিন তুমি দেখবে মা প্রতিভা আমাদের এতটুকু অবিশ্বাস করেনি অবিশ্বাস করেনি করেনি করেনি। কিন্তু সে তো অনেক দূরের কথা। এখন ওই আইনের চাঁদা কল থেকে সৌরভ মুক্তি পাবে কিভাবে? সেই পথেই তো আমি খুঁজতে চললাম বরদাত। আমি জানি ওই অপরাধী যতই দ্রুত হোক না কেন সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবে আর সেই চিহ্ন থেকেই শুরু হবে আমার প্রকৃত সত্যের সন্ধান। প্রয়োজন নেই গৌরব, সব চিহ্নকে নিশ্চিহ্ন করতে আমি তোর কাছে ছুটে এসেছি। কিন্তু তুই তেমন একটা ঘটন ঘটলো কি করে রে বলাস? তুই কি আমার মেজদাকে চিনিস না নাকি তার চরিত্র সম্বন্ধে তোর কোনো সন্দেহ আছে? তুই বিশ্বাস কর ভাই, আজ আমি 5 দিন বাড়িতে ছিলাম না। আর এই 5 দিনের মধ্যে শয়তানরা যে এরকম একটা সুপরিকল্পিত ঘটনা ঘটাবে আমি ভাবতে পারিনি ভাই। শয়তানরা তো চিরকাল শয়তানই করবে, কিন্তু তোমার বোন এত বড় অন্যায় কাজ করলো কি করে? এই প্রতিভাকে ঘিরে এই বাড়িতে এত আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিভা যে আমাদের বুকে এতখানি শেলের আঘাত থাকবে একথা আমরা ভাবতেও পারি না। সে আঘাত আনেনি মাসিমা, তাকে আঘাত আনতে বাধ্য করেছে এই গ্রামের এই কিছু শয়তান। কি বলছিস তুই? তার মানে আমি বাড়িতে ফিরে প্রতিমার মুখে সব কথা শুনে এই বাড়িতে ছুটে এসেছি। আর প্রতিমার মুখে যে ঘটনার কথা শুনেছি
কি এমন ঘটনা যার জন্য প্রতিমার মতো মেয়েও তার ন্যায় নীতি বিসর্জন দিয়ে আজ তাহলে শুনুন কর্তা, বলো গোপাল, বলো। গতকাল সন্ধ্যাবেলা যখন প্রতিমা উঠোনে ঝাড় দিচ্ছিল ইচ্ছে